কুত্তার বাচ্চা, মরার শখ জেগেছে। আমার সামনে আমার বউকে ভালোবাসার কথা বলিস? শিষ্য একের পর এক লাথি দিয়েই যাচ্ছে কায়সারের শরীরে। কায়সার মেঝেতে নিস্তেজ হয়ে পড়ে, তার আঘাতগুলো সহ্য করছে না, কোনো প্রতিবাদ করছে আর না মেঝে থেকে মুখ তুলে তাকাচ্ছে কারো দিকে। শিষ্যের এমন উন্মাদ রূপ দর্শনে উপস্থিত সবাই ঘাবড়ে গেল। রবি, নয়ন এবং আলফি এসে কায়সারের থেকে সরিয়ে নিতে চাইল তাকে, কিন্তু তা কি পারে? সবাই মিলে টেনে হিচড়ে শিশুকে একটুখানি দূরে সরিয়ে নিচ্ছে। পর মুহূর্তেই আবার নতুন উদ্যমে এসে লাথি বসায় কায়সারের শরীরে। মার খেতে খেতে বেচারার অবস্থা শোচনীয়, নাক মুখ দিয়ে লাল রক্ত বেরিয়ে এসেছে। ত্রয়ী ভীত হলো, অন্তরাত্মা কেঁপে উঠল যেন। এত রক্ত, এমন মারামারি সে সচক্ষে আগে কখনো দেখেনি। ত্রয়ী দ্রুত ছুটে এলো, জাপটে ধরল শিষ্যকে, ব্যস্ত কণ্ঠে বলল, কি করছেন কি? লোকটা তো মরে যাবে। মরুক, মেরে ফেলার জন্যই তো ওকে মারছি আমি। ত্রয়ীর ভয় বাড়ল। এইভাবে মারতে থাকলে লোকটা তো মরেই যাবে, আর তারপর জেলে যেতে হবে শিষ্যকে। ত্রয়ী এবার সব লাজলজ্জা ভুলে সকলের অভিমুখে দাঁড়িয়েই জড়িয়ে ধরল শিষ্যকে, ভয়ার্থ কণ্ঠে বলল, এমন পাগলামি করবেন না, দয়া করে থামুন এবার। শিশু এবার বোধ হয় একটু শান্ত হলো। শরীরটা দুর্বল হয়ে এসেছে, এমনিই তো অসুস্থ, তার উপর এতক্ষণ যা চোটপাট দেখালো। এখন মাথাটা কেমন ঘুরছে। শিশু আঘাত করা বন্ধ করলো, জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে কায়সারকে শাসিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম। ফের যদি কখনো আমার বউয়ের দিকে তাকানোরও দুঃসাহস করিস, তবে তোর চোখ আমি তুলে ফেলবো। পরপর শিষ্য তাকালো ত্রয়ীর দিকে। মেয়েটার হাত টেনে অভিমুখের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, বাড়ি চল, বালির বস্তা। শিষ্য আর ত্রয়ীকে চলে যেতে দেখে তাদের পিছু পিছু বাকিরাও চলে গেল। শুধু থেকে গেল আরফা এবং কায়সারের দলের ওই 2-4 জন লোক। কায়সারকে এতদিন দেখতে না পারলেও আজ লোকটার জন্য ভীষণ কষ্ট হচ্ছে আরফার। একটা মানুষ একতরফাভাবে যে কাউকে এতটা ভালোবাসতে পারে, তার জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে পারে, জানা ছিল না তার। আরফার হৃদয়ে হঠাৎ কড়া নাড়ল একটি বাক্য, এই ভালোবাসাটা তো তারও হতে পারত। কায়সার তো ত্রয়ীর স্থানে তাকেও ভালোবাসতে পারত। পরক্ষণেই আবার নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো আরফা। ত্রয়ী তার ভালো বান্ধবী, তাকে একজন পুরুষ ভালোবাসে, সেই ভালোবাসা কিভাবে তার হৃদয় দাবি করতে পারে? পর মুহূর্তেই আবার আরফার মনে হলো ভালোবাসলে কায়সার একা ভালোবেসেছে, একতরফাভাবে। ত্রয়ী তো তাকে ভালোবাসেনি, তাহলে এখানে কায়সারের ভালোবাসা দাবি করে তার হৃদয়ে কোনো ভুল বা পাপ করেনি। তারা যদি দুজন দুজনকে ভালোবাসতো আর তাদের মধ্যে আরফা আসার চেষ্টা করত, তাহলে পাপ হতো। আরফা মাথা ঝাঁকিয়ে নিজের চিন্তাভাবনাগুলোকে দূরে সরানোর চেষ্টা করলো, কিন্তু চাইলেই কি সব চিন্তাভাবনা দূরে সরানো যায়? মানুষের মন মস্তিষ্কের উপর কারো হাত থাকে না, সে নিজ গতিতে নিজের ভাবে চলে। আরফাও তার মন থেকে এসব চিন্তাভাবনা সরাতে পারল না। উল্টো কায়সারের ভালোবাসার লোভ জাগ্রত হলো তার মন মস্তিষ্কে। এর মধ্যেই কায়সার ঘুমিয়ে উঠল। আরফা অস্থির হলো, নিজের চিন্তাভাবনাকে বিদায় জানিয়ে ছুটে গেল কায়সারের নিকটে। হাঁটু মুড়ে বসল তার পাশে, কায়সারের মাথাটা টেনে নিজের কোলে তুলে নিল, ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? কায়সারের চোখে মুখে রক্ত লেপ্টে আছে, দাঁতগুলো লাল হয়ে উঠেছে রক্তের ছোঁয়ায়, তবুও সে ওষ্ঠ প্রসারিত করে মৃদু হাসল। পরপর আবার কাতর কণ্ঠে বলল, আমি কি খুব বেশি খারাপ ছিলাম? তাহলে ও আমায় কেন ভালোবাসলো না? এরপর আর কিছু উচ্চারণ করতে পারল না বেচারা, ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল, চোখ দুটো বন্ধ করে নিল। আরফা বার কয়েক ডাকলো তাকে, কিন্তু কোনো সাড়া নেই। আরফা দিশেহারা হয়ে উঠল, চট জলদি কায়সারের লোকেদের ডাকলো। তাড়াতাড়ি এদিকে আসুন, ওনাকে হাসপাতালে নিতে হবে। আরফার ডাক শুনে সবাই ছুটে এলো, তারাও বেশ আঘাতপ্রাপ্ত, তবে কায়সারের অবস্থা দেখে সবাই কিছুটা ভীত হয়ে পড়ল। সকলে মিলে তাকে ধরে নিয়ে ছুটল হাসপাতালে। বিকাল গড়িয়ে সন্ধে নেমেছে প্রকৃতির বুকে। আকাশের উজ্জ্বল শুভ্র সূর্যটা ডুবে গিয়ে আধারের চাদরে ঢেকে যেতে শুরু করেছে চারিদিকটা। খানবাড়ির বসার কক্ষে বসে রয়েছে আব্দুর রহমান খান, ফাহমিদা বেগম, রিমা এবং পন্না।
রিমা ব্যতীত সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। ত্রয়ীর কলেজ শেষ হয়েছে সেই দুপুরে, অথচ মেয়েটির ফেরার এখনও কোনো নামগন্ধ নেই। দুপুরে বাড়ির গাড়িতে রিমা ফিরলেও ত্রয়ী ফেরেনি। রিমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে বেশ সাবলীলভাবেই জবাব দিয়েছিল, ও তো আমার আগেই চলে এসেছে, আমি কলেজ থেকে বেরিয়ে ওকে খুঁজে পাইনি। তবে রিমা এইটুকু বলল না যে সে খোঁজেও নি ত্রয়ীকে। কলেজ থেকে বেরিয়ে যখন সে দেখল ত্রয়ী আসেনি, সে আর অপেক্ষা করেনি মেয়েটির জন্য, নিজের মতো করে বাড়িতে চলে এসেছে। কিন্তু ত্রয়ীর দেখা নেই এখনও। মেয়েটি গেল কোথায়? এদিকে শিশিরও কোনো খোঁজ নেই। সেই দুপুরে অফিস থেকে বেরিয়ে গেছে ছেলেটা, তারপর আর দেখা নেই। আব্দুর রহমান খান এবং ফাহমিদা বেগম ইতিমধ্যে শখানেক কল করেছেন শিশুকে, এর মধ্যে একটা কলও ধরেনি সে। এই ছেলেটাও বা এই সময় কোথায় গেল কে জানে। শিশু এবং ত্রয়ীর চিন্তায় চিন্তায় দিশেহারা হয়ে উঠেছে আব্দুর রহমান খান, ফাহমিদা বেগম এবং পন্না। রিমার অত চিন্তা নেই, ত্রয়ী কোনোভাবে এই বাড়ি থেকে বিদায় হলে সে আরও খুশি হয়। সকলের এই অস্থিরতার মধ্যেই রবি এবং আলভির কাঁধে ভর করে শিষ্য বাড়িতে প্রবেশ করল। যদিও শিষ্যকে নিয়ে ত্রয়ীর কিংবা তার বন্ধুদের বাড়িতে ফেরার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু শিষ্যের জেদের কাছে হার মেনে শেষ পর্যন্ত ফিরতে হলো। কিন্তু বারবারই হাসপাতালে যাওয়ার তাগিদ দিচ্ছিল। কিন্তু শিষ্যের এক কথা, সে কোথাও যাবে না, সোজা বাড়িতে ফিরবে। হঠাৎ শিশুকে বিধ্বস্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করতে দেখে আঁতকে উঠলেন সকলে। ফাহমিদা বেগম দিশেহারা হয়ে ছুটে গেলেন ছেলের নিকটে, অস্থির কণ্ঠে শুধালেন, কি হয়েছে বাবা, তোর এই অবস্থা কেন? আব্দুর রহমান খান শিষ্যের পাশাপাশি ত্রয়ীর দিকেও দৃষ্টি দিলেন। মেয়েটাকে কেমন বিধ্বস্ত লাগছে। মাথার চুলগুলো এলোমেলো, শরীরে পরিহিত পোশাকে ধুলো মাখা, চোখ মুখও ফুলে উঠেছে। মনে হচ্ছে যেন মেয়েটি কেঁদেছে অনেক। আব্দুর রহমান খান চিন্তিত হলেন। বসা থেকে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললেন, কোথায় ছিলে তোমরা? আর এতটা বিধ্বস্তই বা লাগছে কেন তোমাদের? ত্রয়ী ওষ্ঠ ফাঁকা করল কিছু বলার উদ্দেশ্যে, তবে সে কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের করার পূর্বেই শিষ্য জবাব দিল, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট করেছি রাস্তায়। অ্যাক্সিডেন্টের কথা শুনে ফাহমিদা বেগম আরও অস্থির হয়ে উঠলেন। ছেলের শরীরে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিভাবে অ্যাক্সিডেন্ট করলি তুই? কোথায় ব্যথা পেয়েছিস? শিষ্য কোনো উত্তর দেবে তার পূর্বেই রিমা মুখ বাঁকিয়ে বলল, কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবে? সাথে অমন একটা অলক্ষী থাকলে অ্যাক্সিডেন্ট না হয়ে পারে? ভাইয়া তো আরও একবার অ্যাক্সিডেন্ট করেছিল ওকে নিয়েই। কথাটা শেষ হতে না হতেই শিষ্য অগ্নি দৃষ্টিতে তাকালো রিমার দিকে। সাথে সাথে চুপসে গেল মেয়েটা। তবে সে এই অলক্ষী কথাটা কাকে বলেছে কারোরই বুঝতে তেমন অসুবিধা হলো না। তার এই কথাটা যেন তীরের মতো আঘাত করলো ত্রয়ীর হৃদয়ে। সে অলক্ষী হয়তো, না হলে ছোটবেলায় বাবাকে কেন হারাবে? মা কেন তাকে ছেড়ে চলে যাবে? তারপরও দাদিও তো ছেড়ে গেল। আশ্রিতা হিসাবে ঠাঁই মিলল এই বাড়িতে। এখন শিষ্যের সাথে জীবন জড়িয়ে তারও বিপদের শেষ নেই। এই সবই বোধহয় তার জন্যই হচ্ছে, কারণ সে অলক্ষী। ত্রয়ীর কণ্ঠনালী ভেঙে এলো। নিজের দুর্ভাগ্যের জন্য কান্না পেল ভীষণ। রিমার কথাটা ফাহমিদা বেগমের অন্তরেও কিছুটা নেতিবাচক প্রভাব ফেলল। তিনি আগের দিনের মানুষ, এইসব কুসংস্কারে বেশি বিশ্বাস রাখেন। তার উপরে মায়ের মন, সন্তানের একটু ব্যথাও তার হৃদয়ে সন্দেহ, পীড়া এবং চিন্তার সৃষ্টি করে। তবে তিনি এই মুহূর্তে বললেন না কিছুই। এখন এইসব বলার সময়ও নয়। ফাহমিদা বেগম তাকালেন স্বামীর দিকে, তাড়া দিয়ে বললেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ডাক্তারকে ডাকুন তাড়াতাড়ি। ছেলেটা আমার কি অবস্থা হয়েছে? পরপর আবার তিনি ফিরে তাকালেন রবি এবং আলভির দিকে, ব্যস্ত হয়ে বললেন, তোমরা একটু কষ্ট করে ওকে ওর ঘরে নিয়ে এসো বাবা। রাত প্রায় 8টা। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে সোডিয়ামের কৃত্রিম আলোয়। শিষ্যের চাচা রাশেদুল খানকে ডাকা হয়েছে। এই মুহূর্তে তিনিই দেখছেন ছেলেটাকে। অবশ্য এই পরিবারের খুঁটি নাটি রোগ শোক তিনিই দেখেন। যেখানে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেই ডাক্তার রয়েছে, সেখানে বাইরের অন্য ডাক্তারের নিকট গিয়ে কী লাভ? রাশেদুল খান বেশ সময় নিয়ে দেখলেন শিষ্যকে।
আজ তেমন আঘাত পায়নি সে, তবে পুরনো আঘাতগুলো তাজা হয়ে উঠেছে। রাশেদুল খান সেই আঘাতগুলোর চিকিৎসা করলেন, অতঃপর বললেন, চিন্তার কিছু নেই, একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। রাশেদুল খান কিছু ঔষধ লিখে দিয়ে চলে গেলেন। শিষ্যও ঘুমিয়ে পড়ল কিছুটা সময়ের মধ্যে। এরপর কক্ষ থেকে একে একে বেরিয়ে গেল সবাই, শুধু থেকে গেল ত্রয়ী এবং ফাহমিদা বেগম। ত্রয়ী এখনও সেই ধুলোমাখা পোশাকেই দাঁড়িয়ে রয়েছে কক্ষের এক কোণে। লোকটাকে এই অবস্থায় ফেলে নিজ কক্ষে যেতে কিছুতেই মন সায় দিচ্ছে না তার। ইচ্ছে হচ্ছে এখানেই থাকতে, শিষ্যের সেবা করতে। কিন্তু এ কথা সে কিভাবে ফাহমিদা বেগমকে বলবে? আর বললেই কি ফাহমিদা বেগম মেনে নেবে? ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। অনেক কষ্টে নিজের ভিতরে একটু সাহস সঞ্চয় করে ডাকল, আন্টি। ফাহমিদা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ত্রয়ীর দিকে, পুরো কুচকে শুধালেন, তুমি এখনো যাওনি? না মানে, নিজের ঘরে যাও, পোশাক বদলে ফ্রেশ হয়ে নাও, আমার ছেলের কাছে আমি আছি। ফাহমিদা বেগমের এই কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলার সাহস করল না ত্রয়ী। শেষ একবার সে তাকালো শিষ্যের ঘুমন্ত মুখ পানে, অতঃপর একটি দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। সুখ দুঃখের যেন মিলন মেলা হাসপাতালে। কেউ জটিল রোগ নিয়ে এখানে এসে একদম সুস্থ হয়ে হাসতে হাসতে বাড়ি ফেরেন, আবার কেউ জীবনের অন্তিম সময়টা এখানে কাটিয়ে লাশ হয়ে বাড়িতে ফেরেন। এক পাশে স্বজনেরা সুখে হাসে, আর অন্য পাশে স্বজনদের গগন বিদারী আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। আরফা এই মুহূর্তে বসে আছে হাসপাতালের করিডোরে। তখন কায়সারকে নিয়ে এখানে আসার সাথে সাথেই ডাক্তাররা তাকে চিকিৎসার জন্য নিয়ে গেছে। বিচারার জ্ঞান ফেরেনি এখনও। কায়সারের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা ইতিমধ্যে এখানে এসেও পৌঁছেছে। এখন আর এখানে আরফার কোনো কাজ নেই বললেই চলে, কিন্তু কেন যেন তার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। অন্তত কায়সারের জ্ঞান ফেরা পর্যন্ত তো এখানেই থাকতে ইচ্ছে হচ্ছে তার, তবে সে উপায় নেই। এখন আরফার বাড়িতে ফেরা উচিত। তার বাড়ির লোকেরা আর এখানে অনুমতি দেবে না থাকতে। এই রাত পর্যন্ত থেকেছে, তাও এক বান্ধবী অসুস্থ, হাসপাতালে ভর্তি, এইসব অজুহাত দিয়ে। কিন্তু এর পরেও যদি বাড়িতে না ফিরে তাহলে ঝামেলা হয়ে যাবে। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো আরফা। কায়সারের পরিবারের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো হাসপাতাল থেকে। নিশীথের আধার কেটে চারিদিকটা উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। রাতের আধারে নিস্তব্ধতায় ঢাকা শহরটা ব্যস্ত হয়ে উঠতে শুরু করেছে একটু একটু করে। সারোয়ার চৌধুরী এবং মেহেরের মা মেহেরিমা বেগম কেবলই সকালের নাস্তা সেরে এসে বসলেন বসার কক্ষের সোফায়। মেহেরও এসে বসলো তাদের মুখোমুখি। সারোয়ার চৌধুরী হাত উঁচিয়ে সময় দেখলেন, অতঃপর থমথমে কণ্ঠে শুধালেন, আলবিকে আসতে বলনি? আমার অফিসের সময় তো প্রায় হয়ে গেল, অফিসে দিতে হবে। মেহের একটু দ্বিধাগ্রস্ত হলো। সারোয়ার চৌধুরীর কথা অনুযায়ী সে তো আলভিকে তখনই কল করেছিল আর বলেছিল সকাল সকাল চলে আসতে, কিন্তু এখনও ছেলেটা আসছে না কেন কে জানে। মেহের জোরপূর্বক হাসলো, একটু আমতা আমতা করে বলল, বলেছিলাম তো আসতে। তাহলে এখনো এলো না কেন? আমি তোমাকে আগেই বলেছিলাম এই ছেলেটা ভালো নয়, কোনো ভদ্রতা নেই, সময় জ্ঞান নেই। মেহের কিঞ্চিত অপ্রস্তুত হলো, সাথে বিরক্তও হলো আলভির উপরে। ছেলেটাকে গতকাল বারবার করে বলে দিয়েছে তাড়াতাড়ি আসার জন্য। এও বলেছে যে সারোয়ার চৌধুরী তার সাথে কথা বলেই অফিসে যাবে, অথচ তার আসার এখনও কোনো নামগন্ধ নেই। মেহের নিজের মোবাইলটা হাতে তুলে নিল, কল করলো আলভির নাম্বারে। আলভি কলটা ধরল না, উল্টো কেটে দিল। মেহেরের রাগ বাড়ল, দাঁতের দাঁত পিষে বিড়বিড়িয়ে বলল, পটানোর সময় তো কাক টাকা ভরেও আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকতো, আর এখন এত বেলা হয়ে গেল তারপরও আসতে পারছে না। মেহেরের বিড়বিড় করার মধ্যেই আলভি প্রবেশ করলো বসার কক্ষে। বেশ নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। সারোয়ার চৌধুরী তাকালেন আলভির দিকে, থমথমে কণ্ঠে বললেন, ওয়ালাইকুম সালাম, বসো। আলভি নিজের সৌজন্যতা বজায় রেখে বসলো তার মুখোমুখি একটি সিঙ্গেল সোফায়। সারোয়ার চৌধুরী সেদিকে তাকালো একবার, অতঃপর মেহেরিমা বেগমের দিকে দৃষ্টি দিয়ে বললেন, ওর জন্য চা নাস্তার ব্যবস্থা করো। মেহেরিমা বেগম পুরনো দিনের মানুষ, সহজ সরল ধাঁচের মহিলা।
স্বামীর আদেশ আসতেই তিনি উঠে গেলেন, তবে উঠল না মেহের। সে ঠায় বসে রইল পূর্বের স্থানেই। সারোয়ার চৌধুরী তাকালেন মেয়ের দিকে, গুরুগম্ভীর কণ্ঠে বললেন, তুমি এখানে এখনো বসে আছো কেন? তোমার মাকে সাহায্য করো, যাও। মেহের আশাহত হলো। মেয়ের পছন্দের ছেলের সাথে বাবা মা কথা বলছে, কিংবা বাবা মা বিবাহযোগ্য মেয়ের বিয়ের কথা বলছে, সেখানে মেয়ের থাকা শোভা পায় না। তবুও মেহের নির্লজ্জের মতো এতক্ষণ বসেছিল। ভেবেছিল তার বাবা তাকে যেতে বলবে না, সে নিরিবিলিতে বসে বসে বাবা এবং আলভির কথা শুনবে। কিন্তু সারোয়ার চৌধুরী শেষ পর্যন্ত তাকে যেতে বললই বলল। এখন আর এখানে থেকে না গিয়ে উপায়ও নেই। মুখ ভার করে মেহের উঠে দাঁড়ালো। একবার বাবার দিকে আরেকবার আলভির দিকে তাকিয়ে সে পা বাড়ালো রান্নাঘরের দিকে। মেহের চলে যেতেই সারোয়ার চৌধুরী দৃষ্টি দিলেন আলভির দিকে। পূর্বের ন্যায় গুরু গম্ভীর কণ্ঠেই শুধালেন, আমার মেয়েকে কেন ফাঁসালে? আলভির সাথে এর আগে কখনো মুখোমুখি কথা হয়নি সারোয়ার চৌধুরী, তবে লোকটা কতটা দ্রুত দুর্নীতিবাজ এবং ছলপ্রিয় সে সম্পর্কে শুনেছে। তাই এখানে এলে এই লোক ঠিক কিভাবে প্রশ্ন করতে পারে সেই সম্পর্কে আগে থেকেই একটা ধারণা ছিল তার। আলভি স্বাভাবিকভাবেই বলল, আমি আপনার মেয়েকে ভাসাইনি, বরং দুজন দুজনকে ভালোবেসেছি। আমার মেয়ে তোমাকে ভালোবাসে, আমি বিশ্বাস করি, তবে তুমি তাকে ভালোবাসো না। এখন বলো, আমার সহজ সরল মেয়েটাকে কেন তোমার ভালোবাসা নামক অভিনয়ের গুটি বানিয়েছো? আমার টাকা দেখে নাকি আমার উপর প্রতিশোধ নিতে? আলভি গা এলিয়ে দিল সোফায়, বাঁকা হেসে বলল, আপনার টাকা দেখে হাসালেন চৌধুরী সাহেব। আপনি বোধহয় বলেই যাচ্ছেন, আপনি চৌধুরী হলেও আমরা শিকদার। অর্থ, প্রতিপত্তি, নাম, যশ আপনাদের তুলনায় কোনো অংশে আমাদেরও কম নেই। আর প্রতিশোধের কথা যদি বলেন, তাহলে বলবো আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। তবে আপনি যে লোকটা ভালো নয়, তাও আমার অজানা নয়। তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান করতে তো চাচ্ছি না, বরং শ্বশুর বানাতে চাইছি। কিন্তু আপনার ওই গ্যাস্ট্রিকযুক্ত পেট বোধ হয় তা হজম হচ্ছে না, তাই আমাকে খুচি খুচিও অপমানিত হচ্ছেন। সারোয়ার চৌধুরী মুখ বাঁকালেন, তাচ্ছিল্য করে বললেন, শ্বশুর, তোমাকে আমার জামাই বানানোর কোনো ইচ্ছেই নেই। আমারও অবশ্য আপনার মতো দুদণ্ড লোকদেরকে শ্বশুর বানানোর কোনো ইচ্ছে নেই। নিহাত আপনার মেয়েকে ভালোবেসেছে, ফেঁসে গেছি। সারোয়ার চৌধুরী এবারে একটু বেশি অপমানিত বোধ করলো। কটমট করে বলল, তুমি কি এখন একটু বেশি বেশি বলছো না? বেশি বেশি বলছি? আমার তো আরও মনে হচ্ছে কম কম বলছি। সারোয়ার চৌধুরী খেপে গেলেন, তৎক্ষণাৎ সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন, হুঙ্কার ছেড়ে বললেন, বেয়াদব ছেলে, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বাবার হাঁক শুনে রান্নাঘর থেকে ছুটে এলো মেহের। আলভিও উঠে দাঁড়ালো, পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, আপনি উত্তেজিত হবেন না দয়া করে। এই বয়সে এত উত্তেজিত শরীরের জন্য ক্ষতিকারক আঙ্কেল। উত্তেজিত হওয়ার মতো কথা বললে এখন বলছো উত্তেজিত হবেন না? আলভি চোখ বড় বড় করলো, অবাক হওয়ার ভান ধরে বলল, আমি আবার কি করলাম? তুমি কি করনি? আমার বাড়িতে এসে আমাকে চরম পর্যায়ে অপমান করছো। আমাকে দুরন্ত দুর্নীতিবাজ যা না তাই বলছো। একটাও তো মিথ্যে বলিনি। সারোয়ার চৌধুরী মেহেরের দিকে তাকিয়ে বলল, দেখলে দেখলে তুমি কেমন ছেলে পছন্দ করছো, যে তোমার বাবাকে সম্মান করে না? এইটুকু বলে থামলেন তিনি। দম নিয়ে ফের বললেন, এই দিন দেখার জন্য আমি তোমাকে জন্ম দিয়েছি, এত বড় করেছি। ছোটবেলা থেকে তোমাকে আমি কখনো অভাব বুঝতে দেইনি। গায়ে রক্ত পানি করে তোমার শখ পূরণ করেছি। নামি দামি স্কুল কলেজে পড়েছি এই দিন দেখার জন্য। আজ এই বয়সে তোমার জন্য একটা ছেলে বাড়ি এসে আমাকে তোমাদের সামনে অপমান করে যাচ্ছে। মেহের শুনল বাবার সব কথা। সে আলভির কথাও শুনেছে, তবে নিজের বাবার সম্পর্কে এমন একটা কথা বিশ্বাস করতে কষ্ট হলো মেয়েটার। মেহের একটু সময় নিয়ে আলভিকে শুধালো, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমার বাবা ধুরন্ধর দুর্নীতিবাজ? প্রমাণ তো আপনার বাবা নিজেই। আপনার বাবাকে জিজ্ঞেস করুন,
সে জীবনে কি কি অন্যায় এবং পাপ করেছে। ব্যবসা করেছে ঠিক, তবে সঠিক পথে নয়। অন্যের হক মেরে দুর্নীতি করে। এমনকি উনি লুক লাগিয়ে আমার বন্ধু শিষ্যকের কোম্পানি থেকেও গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র সরিয়েছিল। মিথ্যা, সব মিথ্যা। উল্টো ওরা আরও আমাকে ভয় দেখিয়ে জিম্মি করে আমার কোম্পানি গুরুত্বপূর্ণ অনেক কাগজ হাতিয়ে নিয়েছে, যার দরুন আমার ব্যবসায় অনেক ক্ষতিও হয়েছে। সেদিন তোমাকে আমি বলেছিলাম সবটা। পুরুষ মানুষ খারাপ হয়, কিন্তু বাবারা খারাপ হয় না। সারোয়ার চৌধুরীর ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। এমনি বাহিরে তিনি যতই খারাপ হোক না কেন, নিজের স্ত্রী সন্তানদের নিকট সর্বদাই একজন সৎ এবং আদর্শবান মানুষ হিসাবেই ধরা দিয়েছে। মেহের ছোটবেলা থেকে তার বাবাকে একজন ভালো মানুষ হিসাবে দেখেছে, তার আদর্শেই বড় হয়েছে। সেই ক্ষেত্রে আজ যদি কেউ এসে হঠাৎ বলে তার বাবা খারাপ, এ নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয়। মেহেরও বিশ্বাস করতে পারল না। তাছাড়া আলভির সাথে মেহেরের পরিচয় কতদিনের? এই মাত্র কয়েক মাসের। আর সারোয়ার চৌধুরীকে সে দেখে আসছে সেই ছোটবেলা থেকে। তার সুখ দুঃখ হাসি কান্না সব ক্ষেত্রেই সারোয়ার চৌধুরী তার পাশে থেকেছে। সমাজের সকল প্রতিকূলতা থেকে ঢাল হয়ে তাকে রক্ষা করেছেন, কষ্ট করে তাকে লালন পালন করেছেন। আজ যে সে সুন্দরভাবে বেঁচে আছে, এত বড় হয়েছে, সমাজে সুন্দর একটা জীবন পেয়েছে, এই সবটাই সারোয়ার চৌধুরীর জন্য। আর সেই লোকটাকে কিনা মাত্র কয়েকদিনের পরিচয় হওয়া একটা মানুষের জন্য অবিশ্বাস করবে? কখনো না। হ্যাঁ, আলভিকে মেহের ভালোবাসে, তবে নিজের বাবার থেকেও অধিক নয়। মেহেরের মুখাবয়বের পরিবর্তন ঘটল। শক্ত কণ্ঠে বলল, যা বলবেন ভেবে চিন্তে বলবেন, ভুলে যাবেন না আপনি যার সম্পর্কে কথা বলছেন তিনি আমার বাবা হন। আলভি নিজের কথা থেকে পিছু হটল না। সে মেহেরকে ভালোবাসে ঠিক, কিন্তু তাই বলে অন্যায়কে প্রশ্রয় দেবে না। যেখানে সে নিজের বাবা নিজের পরিবারকে কখনো অন্যায়ের ক্ষেত্রে ছাড় দেয়নি, সেখানে সারোয়ার চৌধুরী তো তার এখনও না হওয়া শ্বশুর। আর সে এমন ধাঁচের পুরুষও নয় যে অন্যায় জেনেও শুধু তার মেয়েকে ভালোবেসছে বলে চুপ থাকবে। আর হ্যাঁতে হ্যাঁ মেলাবে, নাতে না। আলভি তো আলতো হাসল, শান্ত কণ্ঠে বলল, অন্যায় তো অন্যায়, তাতে সে হোক আপনার বাবা কিংবা আমার বাবা। আমার বাবা কোনো অন্যায় করতে পারে না, আমি আমার বাবাকে বিশ্বাস করি। বিশ্বাস করা পড়বে, তার সম্পর্ক খোঁজখবর নিয়ে দেখবেন। যার কাছ থেকে আমি বিশ্বাস শব্দটার মানে বুঝেছি তার সম্পর্কে খোঁজখবর নেওয়ার প্রয়োজন নেই। এইটুকু বলে থামল মেহের। দম নিয়ে ফের বলল, আর হ্যাঁ, আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। যে পুরুষ আমার বাবাকে সম্মান করে না, আমি তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কথাগুলো বলতে ভীষণ কষ্ট হচ্ছিল মেহেরের। বারবার গলা ধরে আসছিল। এতদিন ধরে একটু একটু করে ভালোবেসে গড়ে তোলা সম্পর্কটাকে আজ সে নিজের হাতেই ভেঙে গুড়িয়ে দিল। কিন্তু সেও বা কী করবে? কোনো সন্তানের পক্ষে কি নিজের বাবার অপমান অসম্মান মেনে নেওয়া সম্ভব? তাছাড়া মেহের তো তার বাবার খারাপ রূপটা কখনো দেখেইনি। সেই ক্ষেত্রে আলভিকেই তার মিথ্যেবাদী মনে হচ্ছে। সারোয়ার চৌধুরী তাকে জন্ম দিয়েছে, বড় করেছে। এই 2 দিনের ভালোবাসার জন্য মেহের তাকে ভুলে যেতে পারে না। একজন সন্তান হিসাবে বাবার সম্মান রক্ষার্থে যা তার সঠিক মনে হয়েছে সে তাই করেছে। আলভি মেহেরের কথাগুলো শুনে কিঞ্চিত সময়ের জন্য থমকে গেল। মনে হলো যেন কেউ বিষাক্ত তীর ছুড়ে দিয়েছে তার বক্ষ অভ্যন্তরে। ভিতরটা ভীষণ জ্বলছে। এমন একটি বিষয়ের জন্য সে নিজের ভালোবাসা হারাবে বলে ভাবেনি কখনো। সে ভেবেছিল মেহের বুদ্ধিমতী নারী, সে সবটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে। কিন্তু না, সে কোনো রূপ যাচাই বাছাই ব্যতীতই নিজের বাবাকে বিশ্বাস করল। তাই বলে আলভি ভালোবাসা রক্ষার্থে নিজের সততা আদর্শের সাথে বেইমানি করতে পারবে না। আলভি নিজেকে একটু সামলে নিল, বেশ শান্ত কণ্ঠে শুধালো, এটাই আপনার শেষ সিদ্ধান্ত মেহের? হ্যাঁ। আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো। মেহের এলোমেলো দৃষ্টি ফেলল। আখিদয় তার নোনা জলে পূর্ণ। সে কিভাবে ওই চোখের দিকে তাকিয়ে বিচ্ছেদের ঘোষণা দেবে? না, সে পারবে না, কিছুতেই না। সারোয়ার চৌধুরী হয়তো বুঝলেন মেয়ের মনের কথা। খেপে উঠলেন তিনি, রুদ্ধ স্বরে বললেন,
তোমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে কেন? এমনিই বলছে তা শুনোনি তুমি? আমার মেয়ের সাথে আজ থেকে তোমার কোনো সম্পর্ক নেই। যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আলভি তপ্ত নিঃশ্বাস ফেলল, ধীর কণ্ঠে বলল, কাউকেই অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয়, হোক সে আপনার বাবা, মা, ভাই কিংবা প্রেমিক। সময় হলে আমার কথাগুলোকে যাচাই বাছাই করে দেখবেন। আমার দুয়ার আপনার জন্য সবসময় খোলা। থামলো আলভি, একটু সময় নিয়ে ফের বলল, আমি অপেক্ষায় থাকবো আপনার ফিরে আসায়। নিজের কথা শেষ করে আর দাঁড়ালো না আলভি, লম্বা লম্বা কদমে বেরিয়ে গেল চৌধুরী বাড়ি থেকে। মেহেরের কষ্ট হচ্ছে ভীষণ, কণ্ঠনালী ভেঙে আসছে, ভিতর থেকে কান্নারা বেরিয়ে আসতে চাইছে দাপটের সাথে। মেহের আর দাঁড়িয়ে থাকতে পারল না ওই স্থানে, এক স্থানে ছুটে চলে এলো নিজের কক্ষে। খানবাড়ির খাবার কক্ষে রমরমা পরিবেশ, শিষ্য ব্যতীত সবাই সকালের নাস্তার উদ্দেশ্যে বসেছে টেবিলে। ফাহমিদা বেগম শিষ্যের খাবারটা একটি থালায় বাড়ছেন। খাবার বাড়া শেষ হতেই ত্রয়ী উঠে দাঁড়ালো, আমতা আমতা করে বলল, খাবারটা আমি দিয়ে আসি শীর্ষ ভাইকে। ফাহমিদা বেগমের দৃষ্টি তীক্ষ্ণ হলো, ভারী কণ্ঠে বলল, না, তোমাকে যেতে হবে না। পরপর তিনি তাকালেন পণ্যার দিকে, আদেশের সুরে বললেন, খাবারটা শীর্ষকে দিয়ে আয় তো। মায়ের আদেশ পেয়ে পণ্যা আর দেরি করল না, খাবারের থালাটা হাতে নিয়ে ছুটল শীর্ষের কক্ষের দিকে। ত্রয়ীর বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আহত দৃষ্টিতে সে চেয়ে রইল পণ্যার গমনপথের দিকে। পণ্যা খাবার নিয়ে প্রবেশ করতেই শীর্ষ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পণ্যার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো সে, থমথমে কণ্ঠে শুধালো, ত্রয়ী কোথায়? নিচে খাচ্ছে। আচ্ছা, খাবার রেখে চলে যা তুই। পণ্যা ভাইয়ের কথা মতো খাবারের থালাটা রাখলো বিছানার পাশের টেবিলে, এরপর পিছন ঘুরল চলে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই শিষ্য ফের প্রশ্ন ছুড়ে দিল, বাবা কোথায়? সেও নিচে খাচ্ছে। শিষ্য আর কোনো প্রশ্ন করল না, কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল খাবারের দিকে। আব্দুর রহমান খান অফিসে যাওয়ার আগেই তার সাথে কথা বলতে হবে। ত্রয়ী আর তার বিয়ের ব্যাপারে আলোচনা করতে হবে। বিষয়টা আর ফেলে রাখা যাবে না। ফেলে রাখতে রাখতে সব কেমন জটিল হয়ে উঠেছে। কাল যে ঘটনাটা ঘটল, তাদের বিয়ের বিষয়টা জানাজানি হলে কিংবা ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করলে নিশ্চয়ই এমন একটা ঘটনা ঘটতো না। শিষ্য গতকালই চেয়েছিল তার এবং ত্রয়ীর বিয়ের ব্যাপারে আব্দুর রহমান খানের সাথে কথা বলবে, কিন্তু অসুস্থতার কারণে আর বলা হয়ে ওঠেনি। শহুরে ব্যস্ততা বেড়েছে, চারিদিক থেকে যানবাহনের ব্যাপধ্বনি শোনা যাচ্ছে। শিষ্য নিজের নাস্তা শেষ করে এসে দাঁড়ালো বাবা মায়ের কক্ষের নিকটে। কক্ষের দরজাটা চাপানো। শিষ্য হাত উঁচিয়ে দরজায় টোকা দিল, নম্র কণ্ঠে শুধালো, আসবো? আব্দুর রহমান খান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। ছেলের কণ্ঠস্বর কানে পৌঁছাতেই তিনি জবাব দিলেন, এসো। শিষ্য দরজা ঠেলে ভিতরে ঢুকল। ফাহমিদা বেগম এই মুহূর্তে কক্ষে নেই। আব্দুর রহমান খান এক পলক তাকালেন ছেলের দিকে, অতঃপর মোবাইলে সময় দেখতে দেখতে বলল, কিছু বলবে? শিষ্য বিছানায় বসল, ছোট্ট করে জবাব দিল, যা বলো তাড়াতাড়ি বলে ফেলো, আমাকে অফিসে যেতে হবে। শিষ্য খুব বেশি সময় নিল না, স্বাভাবিক গলাতেই বলল, ত্রয়ীকে বিয়ে করতে চাই বলেছিলাম, তা আমাদের বিয়েটা কবে দিচ্ছ? আব্দুর রহমান খান থেমে গেলেন। ছেলের দিকে তাকিয়ে পরপর কয়েকবার পলক ঝাপটালেন তিনি, অতঃপর শুধালেন, প্রিয় রাজি? হ্যাঁ। তুমি জোর জবস্তি করে কিংবা ভয় দেখে রাজি করাওনি তো? কেন, আমার ভাইয়ের মেয়ে কি কচি খুকি লেদা অবুঝ যে ভয় দেখাবো আর সে রাজি হয়ে যাবে? আচ্ছা, তুমি তো এখন অসুস্থ, সুস্থ হও, তারপর ভেবে দেখছি বিষয়টা নিয়ে। আব্দুর রহমান খানের কথা শেষ হতে না হতেই শিষ্য বলল, বিয়ে করার মতো সুস্থ আমি। আব্দুর রহমান খান কেসে উঠলেন, এদিক ওদিক তাকিয়ে বললেন, এখন তো অফিসে যাচ্ছি, অফিস থেকে ফিরে এই বিষয়টা নিয়ে তোমার মায়ের সাথে কথা বলবো। আচ্ছা, তবে যা করার তাড়াতাড়ি করবে। শিষ্য চলে গেল। তপ্ত নিঃশ্বাস ফেললেন আব্দুর রহমান খান। ছেলেটা তার দিন দিন বিয়ে পাগল হয়ে যাচ্ছে। বাবার কক্ষ ছেড়ে নিজের কক্ষের দিকে যেতে যেতে শিষ্য হাঁক ছাড়ল। এটা কফি দিয়ে যা তো ত্রয়ী। প্রায় সবাই শুনল কথাটা।
ত্রয়ীও যেন এই সুযোগ পেল শিষ্যের কাছে যাওয়ার। নয়তো গতকাল থেকে শিষ্যের ধারে কাছে ঘেঁষারই সুযোগ পাচ্ছে না সে। ত্রয়ী দ্রুত পা বাড়ালো রান্নাঘরের দিকে। তবে 2 কদম এগোতেই ফাহমিদা বেগম থামিয়ে দিলেন তাকে। থমথমে কণ্ঠে বললেন, তোমার যেতে হবে না। নুরি, যা তো শীর্ষকে কফি বানিয়ে দিয়ে আয়। হাসপাতালের কার্যক্রম সক্রিয়। আরফা সকাল সকালই হাসপাতালে হানা দিয়েছে কায়সারকে দেখার জন্য। গতকাল রাতে কায়সারের চিন্তায় একটুও ঘুম হয়নি তার। লোকটার জ্ঞান ফিরল কিনা, কেমন আছে, বড় কোনো সমস্যা হলো কিনা ভাবতে ভাবতে দিশেহারা হয়ে উঠেছিল সে। যাওয়ার সময় কারো নাম্বারও নিয়ে যায়নি যে কল করে কায়সারের খবর নেবে। তাই সকাল হতে আর দেরি করেনি, ছুটে এসেছে হাসপাতালে। আরফা হাতে কিছু ফল নিয়ে ঢুকলো কায়সারের জন্য বরাদ্দকৃত কেবিনে। কেবিনে আপাতত আর কারও দেখা নেই, শুধু কায়সার একটি শুভ্র রঙা বিছানা দখল করে শুয়ে আছে। চোখ দুটো বন্ধ তার। লোকটার এক হাত এবং মাথা শুভ্র রঙা ব্যান্ডেজে আবৃত। আরফা এগিয়ে গিয়ে দাঁড়ালো তার বিছানার পাশে, গলা খাকারি দিয়ে জানালো নিজের উপস্থিতি। কায়সার চোখ মেলে তাকালো। পূর্বেই কক্ষে কারো উপস্থিতি অনুভব করছিল সে, তবে নিজের বাড়ির লোক বা দলের কেউ ভেবে চোখ খোলেনি। আরফাকে দেখে ম্লান হাসল লোকটা, ধীর কণ্ঠে শুধালো, দেখতে এসেছেন আমাকে? ওই আর কি। তা কেমন আছেন এখন? ওটা বলবো, শারীরিক নাকি মানসিক? আরফা ছোট একটি নিঃশ্বাস ফেলে জবাব দিল, দুটোই। যদি জিজ্ঞেস করেন শারীরিকভাবে কেমন আছি, তবে আমার উত্তর বেশ ভালোই আছি। সৃষ্টিকর্তার কৃপায় আগের থেকে সুস্থ আছি। আর যদি জিজ্ঞেস করেন মানসিকভাবে কেমন আছি, তবে বলবো প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি। বেঁচে থাকার প্রবল ইচ্ছাটা আর নেই। কায়সারের আখিদয়ে বিষণ্ণতার ছোঁয়া, কণ্ঠ নড়বড়ে। আরফার হৃদয় ভারী হলো। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সে একটু রসিকতার স্বরেই বলল, একবার ছ্যাঁকা খেয়েই ব্যাকা হয়ে গেছেন, একদম বাঁচার ইচ্ছেই হারিয়ে ফেলেছেন। কায়সার আলতো হাসল, মলিন স্বরে বলল, আমি তো ছ্যাঁকা খাইনি, আমি মানুষ হারিয়েছি। যাকে নিয়ে সুন্দরভাবে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাকে হারিয়েছি। এইটুকু বলে থামল সে। দীর্ঘ শ্বাস ফেলে ফের বলল, আপনার বান্ধবীকে দেখে রাখবেন, ও আমার বড় শখের ছিল। এরপর থেকে হয়তো আর শখের থাকবে না, তবে আফসোস হয়ে মিশে রবে আমার প্রতিটি দীর্ঘশ্বাসে। সময়টা দুপুর। আকাশের সূর্যটা ঘুরতে ঘুরতে মাথার উপরে চলে এসেছে। রিমাদের কলেজ শেষ হয়েছে কেবলই। ত্রয়ী আজ কলেজে আসেনি, গতকাল যা হলো। তারপর মানসিকভাবে ঠিক হতে হতেও একটু সময় লাগবে মেয়েটার। তাছাড়া শিষ্য অসুস্থ, বাড়িতে থাকলে তার কাছাকাছিও থাকা যাবে। তবে রিমা কলেজে এসেছে। কলেজ শেষে বান্ধবী শিলাকে নিয়ে গেটের দিকে যাচ্ছিল সে। তখনই পিছন থেকে ডাক পড়ল, রিমা। রিমা থমকে দাঁড়ালো। পিছন ঘুরে তাকাতেই চোখে পড়ল শাহেদকে। লোকটা বেশ অনেকদিন পর তাকে এভাবে ডাকলো। নয়তো ইদানিং ক্লাস ব্যতীত তাদের কথাও হয় না, তেমন দেখাও হয় না। শাহেদ এগিয়ে গিয়ে এসে দাঁড়ালো রিমার মুখোমুখি। ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এইটুকু বলে থামল শাহেদ। সকালে কলেজে আসতেই গতকাল ত্রয়ীকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টা কানে এসেছে তার। তারপর থেকেই চিন্তায় চিন্তায় দিশেহারা হয়ে উঠেছে সে। ত্রয়ীর সাথে তার কোনো সম্পর্ক না থাকলেও পরিচিত তো। আজকাল যুগ ভালো না, মেয়েটির সাথে যদি খারাপ কিছু হয়ে যায়। শাহেদ কয়েকজনকে জিজ্ঞেস করেছে ঘটনাটি সম্পর্কে, কিন্তু কেউই তেমন ভালোভাবে কিছু বলতে পারেনি। ত্রয়ী বা আরপাখে যে জিজ্ঞাসা করবে তারও উপায় নেই। তারা কেউই আজ কলেজে আসেনি। এখন রিমাই ভরসা। শাহেদ কিছুটা চিন্তিত স্বরেই ফের শুধালো, ত্রয়ী আজ কলেজে এলো না যে, ও কেমন আছে? ত্রয়ী আবার এই মেয়েটা? বাড়িতে নিয়ে একে শিশু এবং আব্দুর রহমান খানের নাটকের শেষ নেই। আর এখানে শাহেদ। কোনো নারীই তার শখের পুরুষের কণ্ঠে অন্য নারীর নাম সহ্য করতে পারে না। আর তা যদি হয় তারই অপছন্দনীয় নারীর নাম। রিমার হৃদয়ে হিংসা বিদ্বেষে পরিপূর্ণ হয়ে উঠল। রুক্ষ কণ্ঠে সে বলল, ওর আবার কি হবে? অলক্ষীদের কিচ্ছু হয় না, হয়তো অলক্ষীদের আশেপাশে যারা থাকে তাদের সাথে। মানে?
রিমা কিছু বলবে তার পূর্বেই শিলা বেশ হাহুতাশ করে বলা শুরু করলো। আর বলবেন না স্যার, ত্রয়ী নামক মেয়েটার বাবা তো ছোটোবেলায় মারা গেছেন। তারপরই ওনার মা ওকে ফেলে অন্যত্র বিয়ে করে চলে গেছে। দাদির কাছে বড় হয়েছে মেয়েটা, সেও মারা গিয়েছে কিছুদিন পূর্বে। তারপর স্বজনেরা ওর দায়িত্ব নিতে না চাইলে রিমার বাবা দয়া করে মেয়েটাকে ওদের বাড়িতে নিয়ে এসেছেন। কিন্তু মেয়েটা যে এতটা অপয়া অলক্ষী, ওদের বাড়িতে এসেছে থেকেই একটার পর একটা অঘটন লেগেই আছে। এই তো গতকালই শিষ্য ভাই কোত্থেকে যেন অ্যাক্সিডেন্ট করে এসেছেন, আগেও একবার করেছেন। শাহেদ অবাক হলো। কী সব বলছে এই মেয়ে? এই যুগে এসেও এইসব কেউ বিশ্বাস করে? শাহেদের চোখে মুখে বিরক্তি ভাব ফুটে উঠল। কপাল কুঁচকে বলল, কী সব বলছো? তোমরা এই যুগের ছেলে মেয়ে, পড়াশোনা করছো, তারপরেও এসব কুসংস্কার মূলত কথা বলছো? শাহেদের কথা শেষ হতে না হতেই রিমা বলল, কুসংস্কার না স্যার, সত্যি। আমিও প্রথমে এসব বিশ্বাস করিনি, কিন্তু এখন তো দেখছি সত্যি। তারপর ওর চরিত্রটাও তেমন একটা ভালো না। শিষ্য ভাইয়ের দিকে নজর আছে। কলেজে এসে শুনলাম গতকাল নাকি কে তুলে নিয়ে গিয়েছিল ওকে। যদিও আমি পুরোপুরি জানি না বিষয়টা, তবে মনে হচ্ছে কেউ ওকে তুলে নিয়ে যায়নি, বরং ও নিজেই গিয়েছিল। নয়তো কার এত ঠেকা পড়েছে যে ওর মতো একটা মেয়েকে তুলে নিয়ে যেতে যাবে? শাহেদের অবাকতা বাড়ল। এই কোন রিমাকে দেখছে সে? একজন মেয়ে হয়ে অন্য একটি মেয়ের চরিত্রের দিকে কি সাবলীলভাবে আঙুল তুলল সে। আবার মেয়েটিকে অপয়া অলক্ষীও বলে হেয় করল। এ কেমন মেয়েকে ভালোবাসছে সে? তবে কি শাহেদ মানুষ চিনতে ভুল করেছে? এত বড় ভুল হলো তার দ্বারা? রিমাকে নিয়ে বিতৃষ্ণায় ভরে গেল শাহেদের হৃদয়। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, ক্রয়কে কাল কিভাবে তুলে নিয়ে গিয়েছিল বা ওর কার দিকে নজর আমি জানি না, তবে তোমার থেকে এটা আশা করে নি রিমা। তুমিও একটি মেয়ে আর ক্রয়ও একটি মেয়ে, অথচ কত সহজে তুমি ওর চরিত্রের দিকে আঙুল তুলে দিলে, ওর পিঠ পিছে কত বদনাম করলে। থামল শাহেদ। দম নিয়ে কিছুটা রুক্ষ কণ্ঠে ফের বলল, যাই হোক, আসছি আমি। আমার যা জানার অন্য কারোর কাছ থেকে জেনে নিব। শাহেদ পিছনে ঘুরে হাঁটা ধরল। রিমা ব্যস্ত হলো। বুঝল শাহেদ তার কথায় রেগে গেছে। তাড়াহুড়ো করে সে পিছন থেকে ডাকলো কয়েকবার, কিন্তু শাহেদ থামল না। পিছন ঘুরে দেখলও না একবার। রিমা আহত হলো। চোখে মুখে তার নেমে এলো আধারের ছায়া। এই আধারকে অগ্নিতে রূপ দিতে পাশ থেকে শিলা বলে উঠল, দেখেছিস মেয়েটা কি খারাপ? মাত্র কয়েকদিন এই সবাইকে কেমন বশ করে ফেলেছে। কেউ ওর বিপক্ষে কোনো কথা শুনতেই পারে না। শিলার কথায় সত্যিই রিমার ভিতরকার খারাপ লাগাগুলো রূপ নিল ক্রোধে। তার মনে হলো সব দোষ ত্রয়ীর। ওই মেয়েটাই মিষ্টি মিষ্টি কথা বলে সবাইকে নিজের পক্ষে নিয়ে রেখেছে, যার কারণে তারা ভালো কিছু বললেও সবার কাছে খারাপ হয়ে দাঁড়ায়। ওই মেয়েটার কারণেই আজ সাহেব তাকে ভুল বুঝল। এমনিই তো সে সাহেবের থেকে তেমন গুরুত্ব পায় না, এবার থেকে হয়তো আরও পাবে না। সাহেবের সাথে তার প্রেম হওয়ার আগেই ভেঙে গেল, আর এটা হলো ত্রয়ীর জন্য, শুধুমাত্র ওর জন্য। রাতের আধার ঘনিয়েছে, চারিদিকটা নিস্তব্ধ হয়ে যেতে শুরু করেছে একটু একটু করে। রাতের খাবার শেষে সব গুছিয়ে গাছিয়ে কেবলই কক্ষে প্রবেশ করলেন ফাহমিদা বেগম। আব্দুর রহমান খান বিছানায় বসে বসে এতক্ষণ অপেক্ষা করছিলেন স্ত্রীর কাঙ্ক্ষিত ব্যক্তিতে আসতে দেখেই উঠে দাঁড়ালেন তিনি। স্বাভাবিক কণ্ঠে বললেন, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে ফাহমিদা। ফাহমিদা বেগম এগিয়ে এসে দাঁড়ালেন স্বামীর সম্মুখে। ভ্রু কুঁচকে শুধালেন, কি কথা? আব্দুর রহমান খান একটু সময় নিলেন, অতঃপর বললেন, শিশুর তো বিয়ের বয়স হয়েছে, ওর বিয়ের কথা ভাবছিলাম আমি। এই কথা যে ফাহমিদা বেগম ভাবেননি তেমনটাও নয়। একটা মাত্র ছেলে তার, সেই ছেলের বিয়ে নিয়ে রোজই কত জল্পনা কল্পনা করেন তিনি। ফাহমিদা বেগমের চোখে মুখে খুশির ঝলক দেখা গেল। উৎফুল্ল হয়ে তিনি বললেন, তা বেশ তো, আমি কালই মেয়ে দেখা শুরু করব। মেয়ে আর দেখতে হবে না, মেয়ে ঠিক হয়ে আছে। ফাহমিদা বেগম অবাক হলেন। তার স্বামী ছেলের জন্য আগে থেকেই পাত্রী নির্বাচন করে রেখেছেন? কই, তাকে তো এই বিষয়ে কিছু বলেননি। ফাহমিদা বেগম কপালে ভাঁজ ফেলে বললেন,
মেয়ে ঠিক করা। কে সে? কেন, আমাদের প্রিয়। ওর সাথে আমি শেষের বিয়ের কথা ভাবছি। ত্রয়ী নামটা শুনে যেন আকাশ থেকে পড়লেন ফাহমিদা বেগম। ওই মেয়েকে তিনি তার ছেলের বউ করবেন? এমনই একটা সুন্দরী শিক্ষিত যাই ছিল, কিন্তু গুণে অপয়া, অলক্ষী। নিজের আপনজনদের তো খেয়েইছে, এখন এই বাড়িতে এসেও একটার পর একটা বিপদ লাগিয়েই রেখেছে। সেই মেয়েকে কিনা তিনি এখন নিজের ছেলের ঘাড়ে উঠিয়ে দেবেন? ফাহমিদা বেগমের মুখাবয়বের পরিবর্তন ঘটল। শক্ত কণ্ঠে তিনি বললেন, অসম্ভব। ওই মেয়েকে কখনো আমি আমার ছেলের বউ করব না। স্ত্রীর এহেন কঠিন ভাষ্যে আব্দুর রহমান খান হোঁচট খেলেন যেন। ফাহমিদা বেগম যে ত্রয়ীর বিষয়ে বেঁকে বসবেন তা তিনি ভাবেননি। তিনি সর্বদাই ফাহমিদা বেগমকে ত্রয়ীর সাথে ভালো ব্যবহার করতে দেখেছেন, মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে দেখেছেন। তিনি ভেবেছিলেন ত্রয়ীকে এক কথায় মেনে নেবেন ফাহমিদা বেগম, কিন্তু এই নারী তো বেঁকে বসলেন। আব্দুর রহমান খান কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইলেন স্ত্রীর মুখের পানে, অতপর গম্ভীর কণ্ঠে বললেন, প্রিয়কে শিষ্যের বউ করার কথা আমি বলিনি, সে নিজেই বলেছে তোমার ছেলের প্রিয়কে ভীষণ পছন্দ। ছেলের পছন্দ শুনে একটু দমলেন ফাহমিদা বেগম। ত্রয়ী মেয়েটিকে যে তিনি খুব অপছন্দ করেন তেমনটাও নয়, শুধু ছেলের ভবিষ্যৎ চিন্তায় ওই মেয়েটিকে তিনি মেনে নিতে চাননি এতক্ষণ। কিন্তু যেখানে তার ছেলেই নিজেই ত্রয়ীকে পছন্দ করেছে, সেখানে তিনি আর কিছুই বলার মতন ভাষা খুঁজে পেলেন না। ছোটবেলা থেকে তিনি নিজের কোনো মতামতই তার 3 সন্তানের উপর চাপিয়ে দেননি, সর্বদাই তাদের মতামতকে গুরুত্ব দিয়েছেন। আজ বিয়ের মতো একটা বিষয়েও শিষ্যের মতামতকেই তিনি প্রধান গুরুত্বপূর্ণ বলেই মনে করলেন। তবে আব্দুর রহমান খানের কণ্ঠে ছেলের পছন্দের কথা শুনে কিছুটা অভিমান হলো তার। শিষ্যের ত্রয়ীকে পছন্দ কই, এই কথা তো শিষ্য তাকে বলল না, গিয়ে বলল বাবাকে। সে কি সবার এতটাই দূরের হয়ে গেছে? রাত গভীর, ব্যস্ত শহরের বুকটা এই মুহূর্তে ঢেকে গেছে নীরবতার চাদরে। বাড়ির সবাইও ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে বোধহয়। শুধু ঘুম নেই শিষ্যের 2 চোখে। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে সে। আজ সারা দিনেও ত্রয়ীর দেখা পায়নি। মেয়েটি একবারের জন্যেও তার কাছে আসেনি। সে কি জানে না শিষ্য অসুস্থ? অবশ্যই জানে। তাকে উদ্ধার করতে গিয়েই তো আজ শিষ্যের এই অবস্থা। যেখানে স্বামীর অসুস্থতায় অস্থির হয়ে ওঠার কথা ছিল ত্রয়ীর, সর্বদা তার পাশে থাকার কথা ছিল, তার সেবা করার কথা ছিল, সেখানে মেয়েটা একবার উকি দিয়েও দেখে গেল না তাকে। শিষ্যের হৃদয়ে কিঞ্চিত অভিমানেরা হানা দিল। বালিশের পাশ থেকে নিজের মোবাইলটা তুলে নিল হাতে। ত্রয়ীকে একবার কল করবে ভেবেও করল না। ত্রয়ী যদি তার অসুস্থতায় তার খোঁজ খবর না নেয়, তার কাছে না আসে, তাহলে সে কেন ত্রয়ীকে কল করবে বা নিজের কাছে আসতে বলবে? শিষ্য নিজের ভিতরে চাপা অভিমান নিয়েই ফেসবুকে ঢুকলো। নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটি আইডি এলো তার সামনে। সাথে সাথে কপাল কুঁচকে গেল তার। দ্রুত উঠে বসলো বিছানায়। এটা ত্রয়ী না? হ্যাঁ, ত্রয়ী তো। শিষ্য দ্রুত ঢুকলো সেই আইডির ভিতরে। প্রোফাইল লক, আর কিছু দেখার উপায় নেই। কিন্তু শিষ্যের মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল মুহূর্তেই। এই মেয়েটাকে কি সে এইসব করার জন্য মোবাইল দিয়েছে? নিজের একটা পুরনো আইডি লগ ইন করে দেওয়ার পরেও নতুন আইডি খোলার কি দরকার ছিল? এই আইডিকে কে কে যুক্ত আছে তার সাথে? কার সাথে কথা বলে এটা দিয়েছে? আবার নতুন আইডি খুলেছে না হয় ভালো কথা, কিন্তু তার শিষ্যকে একবার জানালো না। ফ্রেন্ড রিকোয়েস্টও তো দেয়নি। শিষ্যের চোয়াল জোড়া শক্ত হয়ে উঠল। ক্রোধের দিশেহারা হয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে। লম্বা লম্বা পা ফেলে এসে দাঁড়ালো ত্রয়ীর কক্ষের অভিমুখে। হাত উঁচিয়ে টোকা দিল বন্ধ দরজায়। ত্রয়ী ঘুমোয়নি এখনো। সারা দিন শিষ্যের সাথে তার দেখা সাক্ষাৎ হয়নি। সে ঠিক জানতো রাতে সবাই ঘুমালে শিষ্য তার নিকট আসবে, আর এসেওছে। দরজায় টোকার শব্দ পেতেই উষ্ঠে হাসি ফুটে উঠল ত্রয়ীর। এক মুহূর্তও দেরি করল না সে। দৌড়ে এসে দরজা খুলল। উৎফুল্ল হয়ে বলল, আপনি এসেছেন? আমি ঠিক জানতাম আপনি আসবেন। শিষ্য কোনো জবাব দিল না। ত্রয়ীর পাশ কাটিয়ে ঢুকলো কক্ষের ভিতরে। থমথমে কণ্ঠে বলল, তোর মোবাইল কোথায়? ত্রয়ী দরজাটা চাপিয়ে দিয়ে ভিতরে এলো। কপালে ভাঁজ ফেলে বলল,
আছে বোধহয় বিছানার উপরে। মোবাইল দিয়ে কী করবেন আপনি? শিষ্য এবারেও জবাব দিল না। বিছানার উপর থেকে ত্রয়ীর মোবাইলটা হাতে নিয়ে ঘাঁটতে শুরু করলো। ত্রয়ী ওদিকে ততটা পাত্তা দিল না, বরং সে চিন্তিত স্বরে শুধালো, এখন কেমন আছেন আপনি? সুস্থ বোধ করছেন একটু? শিষ্য যেন শুনেও শুনল না ত্রয়ীর কথা। সে এক মনে ত্রয়ীর সম্পূর্ণ মোবাইল পর্যবেক্ষণ করলো। তেমন সন্দিহান কিছুই পেল না, তবে তাতেও রাগ কমল না তার। কিছু সন্দিহান থাকুক বা না থাকুক, তাকে না জানিয়ে মেয়েটা নতুন আইডি খুলবে কেন? শিষ্য ত্রয়ীর প্রোফাইল বের করে মোবাইলটা ধরল তার চোখের অভিমুখে। ক্রোধ মিশানো কণ্ঠে শুধালো, এটা কি? ত্রয়ী চমকালো, ভরকালো। এটার কথা তো প্রায় ভুলেই বসেছিল। এই আইডিটা খোলার পরপরই তো সে গ্রামে গিয়েছিল। তারপর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। সব মিলিয়ে ত্রয়ী মোবাইল ধরারই আর তেমন সুযোগ পায়নি। আর তো ফেসবুক আইডি। মেয়েটা মাথা নুইয়ে নিল, আমতা আমতা করে বলল, আপনার আগের আইডিটা ভুলবশত লগ আউট হয়ে গিয়েছিল। ওই আইডির পাসওয়ার্ড জানা ছিল না বলে ঢুকতে পারছিলাম না। তারপর আরফাট এটা খুলে দিয়েছে। কথা শেষ হতে না হতেই শিষ্য ধমকে উঠল, তোর পাসওয়ার্ড জানা ছিল না বলে কি আমারও জানা ছিল না? আমাকে জিজ্ঞেস করলি না কেন? ত্রয়ী কেঁপে উঠল স্বামীর ধমকে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি যদি আবার কিছু বলেন, আইডির লগ আউটের কারণে আমাকে বকেন, তাই বলিনি। তুই? শিষ্য দাঁতে দাঁত পিষে কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজের ক্রোধ কমানোর প্রচেষ্টা করলো। এত রাতে চিৎকার চেঁচামেচি করাটা হয়তো ঠিক হবে না। বাড়ির লোকেদের ঘুম ভেঙে গেলে আবার ঝামেলা। শিষ্য এই মুহূর্তে কোনো ঝামেলা চাইছে না। এমনিই আজ সকালে আব্দুর রহমান খানের সাথে তাদের বিয়ের কথা বলেছে। এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলে হয়। শিষ্য ত্রয়ীর মোবাইলটা এক প্রকার ছুঁড়ে ফেলল বিছানায়। এরপর তেড়ে এলো মেয়েটার দিকে, চাপা কণ্ঠে বলল, এর জন্য তোকে আমি মোবাইল দিয়েছিলাম? তোর আইডি পাসওয়ার্ড না হয় জানা ছিল না, তুই আমার কাছে আসিসনি। যাই হোক, নতুন আইডি খুলেছিস, ভালো কথা। আমাকে কেন বলিসনি? বিভিন্ন ঝামেলায় খেয়াল ছিল না, দুঃখিত। তোর খেয়াল থাকবেও না। আমার কোন দিকে তোর খেয়াল থাকে? তুই জানিস পূর্ব থেকে আমার শরীরে ক্ষত, তার উপর গতকাল আবার এত ঝামেলা। তুই একবারও খোঁজ নিয়েছিস আমি বেঁচে আছি নাকি মরে গেছি? একবারও দেখতে গিয়েছিলি আমাকে? যেখানে আমার অসুস্থতায় তোর অস্থির হয়ে ওঠার কথা, সেখানে আমাকে একটাবার চোখের দেখাও দেখতে গেলি না সারাদিন। আমি যেতে চেয়েছিলাম তো, কিন্তু। এইটুকু বলতেই ত্রয়ীকে থামিয়ে দিল শিষ্য। রুক্ষ কণ্ঠে বলল, অজুহাত দিতে হবে না তোকে। এক বাড়িতেই থাকি আমরা, এমন নয় যে আমরা দুজন দুই শহরের বাসিন্দা। তাই তোর আমাকে দেখতে আসতে সময় লাগবে, বাড়িতে হাজার কাজ গুছিয়ে আসতে হবে। নিজের কথা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়ালো না শিষ্য। ধূপ ধাপ পা ফেলে বেরিয়ে এলো ত্রয়ীর ঘর থেকে। মেয়েটা অস্থির হয়ে উঠল। শিষ্য যে তার উপর ভীষণ রেগে গেছে তা বুঝল বেশ ভালোভাবেই। আর যাই হোক, এবারের দোষটা তারই বেশি। শিষ্যকে না জানিয়ে তার নতুন আইডি খোলা উচিত হয়নি। ত্রয়ীও আর নিজ কক্ষে দাঁড়িয়ে রইল না, ছুটে এলো শিষ্যের পিছু পিছু। ব্যস্ত কণ্ঠে বলল, আমি এমনটা আর করব না। এবারের মতো মাফ করে দিন আমাকে। শিষ্য শুনল না ত্রয়ীর কোনো কথা। লম্বা লম্বা পা ফেলে সে ঢুকল নিজ কক্ষে। অতঃপর ত্রয়ী ঢোকার পূর্বেই দরজাটা এঁটে দিল। মেয়েটা দাঁড়িয়ে পড়ল সাথে সাথেই। অস্থিরতা বাড়ল তার। হাত তুলে দরজায় ধাক্কা দিতে দিতে বলল, আমার কথাটা তো শুনুন, দয়া করে দরজাটা খুলুন এবার। শিষ্য দরজা খুলল না, ভিতর থেকে কোনো আওয়াজ দিল না। ত্রয়ী আরও কিছুক্ষণ দরজা ধাক্কাধাক্কি করে থামল। এর বেশি ধাক্কানোটা বোধহয় ঠিক হবে না, বাহির লোকদের ঘুম ভেঙে যেতে পারে। ত্রয়ী হতাশার নিঃশ্বাস ফেলল। শেষ একবার শিষ্যের কক্ষ বন্ধ দরজাটার দিকে দৃষ্টি দিয়ে চলে এলো নিজের কক্ষে। এরপর অদূরে অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো রিমা। মাঝরাতে পানির পিপাসা লেগেছিল তার, কিন্তু কক্ষের জগে পানি না থাকায় পানি নিতে বেরিয়েছিল সে। নিজ কক্ষ থেকে বেরোতেই সে দেখল শিষ্য ত্রয়ীর কক্ষ থেকে বেরোচ্ছে। ঘটনাটা কি বুঝতে দ্রুতই সে লুকিয়ে পড়েছিল পাশেই। এমনকি ত্রয়ীর কক্ষের ভিতরে তাদের ভিতরে কি হয়েছে না হয়েছে রিমা কিছুই দেখেনি। তবে কক্ষের বাহিরে শিষ্যের রেগে চলে যাওয়া
ত্রয়ীর মুখের উপরে দরজা বন্ধ করে দেওয়া, ত্রয়ীর দরজা ধাক্কানোর পরও দরজা না খোলা, সবটাই দেখেছে সে। নিশীথের আধার কেটে গেছে, আকাশটা সোনালি সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠেছে। খানবাড়ির সবাই খাবার কক্ষের টেবিল দখল করে বসেছে সকালের নাস্তার উদ্দেশ্যে। শীর্ষের খাবার আজ আর কক্ষে পাঠানো হয়নি, তার আগেই সে টেবিলে এসে বসেছে। স্যুট বুট পরে একদম তৈরি হয়ে এসেছে, অফিসে যাবে বোধ হয়। খাবার মধ্যে ত্রয়ী অনেকবার তাকালো শীর্ষের দিকে, অথচ ছেলেটা একবারও তাকালো না তার দিকে। মাথা নিচু করে চুপচাপ নিজের খাওয়া শেষ করে বেরিয়ে গেল বাইরের বাইরে। ত্রয়ী আহত হলো, সামান্য একটা বিষয়ের জন্য এত রাগ? সে শুধু তো একটা আইডিই খুলেছে, এছাড়া তো আর কিছু করেনি। ওই আইডি দিয়ে আরফা ব্যতীত না আর কারোর সাথে কথা বলেছে, আর না তাতে কাউকে যুক্ত করেছে। শীর্ষ এবং আব্দুর রহমান খান অফিসের জন্য বেরিয়ে যাওয়ার পর বাড়ি এখন মোটামুটি ফাঁকা। পন্নাও স্কুলে চলে গিয়েছে, তবে আজ রিমা বা ত্রয়ী কেউ কলেজে যায়নি। রিমা চারিদিকটা একটু নিরিবিলি দেখে এসে দাঁড়ালো মায়ের কক্ষের অভিমুখে, হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আসবো? আয়। রিমা চাপানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো। ফাহমিদা বেগম আলমারি থেকে তার গহনার বাক্সগুলো এনে এক এক করে সাজিয়ে রাখছিলেন বিছানায়। মেয়েকে দেখে এক গাল হাসলেন তিনি, পরপর আবার চোখে মুখে চিন্তার রেশ ফুটিয়ে তুলে বললেন, এখানে হালকা পাতলা গয়না আছে, ভারীগুলো এখনো ব্যাংকের লকারে, ওগুলো তুলতে হবে। কত কাজ। এইটুকু বলে থামলেন তিনি। দম নিয়ে ফের বললেন, দেখ তো মা, গয়নাগুলো কেমন, এগুলো পুরনো দিনের, আগে গড়িয়েছিলাম। আজকালকার দিনের মেয়েরা পছন্দ করবে তো, নয়তো আবার ভেঙে বর্তমান চলমান নতুন নকশা দিয়ে গড়ব। রিমা অবাক হলো, অবাক কণ্ঠেই সে বলল, তা না হয় বুঝলাম, কিন্তু এগুলো এখন তুমি বের করছো কেন? আবার বলছো ব্যাংক থেকে গয়না তুলবে, কি করবে এত গয়না নিয়ে? তোর ভাইকে বিয়ে করাবো। রিমা এবার অবাকের সাথে সাথে খুশিও হলো। বাড়িতে বিয়ে লাগবে, তাও নিজের ভাইয়ের, কত আনন্দ মজা হবে। তাছাড়া এই সুযোগ তার বান্ধবী শিলার কথাটা তার বাড়ির সবাইকে বলার। সে আগে থেকেই জানতো শিলা শিষ্যকে পছন্দ করে, আর তারও শিলাকে ভীষণ পছন্দ। প্রিয় বান্ধবীকে ভাইয়ের বউ করে আনতে পারলে কতই না ভালো হবে। সর্বক্ষণ দুই বান্ধবী একসাথে থাকতে পারবে, সময়ে অসময়ে একে অপরকে পাশে পাবে। অন্য বাড়ির একটি মেয়েকে নিজের ভাইয়ের বউ করে আনলে সে কেমন না কেমন হয় কে জানে। রিমা বেশ উৎফুল্ল হয়েই বলল, পাত্রী দেখবে কবে থেকে? আমার খোঁজে কিন্তু একজন ভালো পাত্রী আছে। ভালো খারাপ যেমনই থাকুক না কেন, তাকে দিয়ে কোনো কাজ হবে না। তোর ভাই আগে থেকেই মেয়ে পছন্দ করে রেখেছে। রিমার অবাকতা বাড়ল, চোখে মুখে বিস্ময় ভাব নিয়ে সে বলল, কি? কোন মেয়ে? কেন, আমাদের ত্রয়ী। আবার সেই ত্রয়ী? এই মেয়ে তার হাড় মাংস পুরোপুরিভাবে জ্বালিয়ে খাওয়া ব্যতীত বোধহয় থামবে না। এতদিন তাও ভেবেছিল বিয়ে হলে মেয়েটা বাড়ি থেকে বিদায় হবে, কিন্তু এ মেয়ে তো তার ভাইকে বিয়ে করে এ বাড়িতে আরও গেড়ে বসার বন্দোবস্ত করেছে, আর সাথে তার বান্ধবীর জায়গাটাও হরণ করতে চাইছে। রিমার কত শখ শিলাকে এ বাড়ির বউ করবে, বান্ধবীর থেকে সম্পর্কটা ননদ ভাবিতে উন্নীত করবে। এই শখ তো সে পূরণ করেই ছাড়বে। আর তাছাড়া শিষ্য যদি শিলা ব্যতীত অন্য কাউকে বিয়ে করে, তাহলে মেয়েটা কষ্টও পাবে ভীষণ। বান্ধবী হয়ে রিমা কিভাবে বান্ধবীর হৃদয় ভাঙার সেই কষ্ট সহ্য করবে? রিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, চোখ মুখ কুঁচকে বলল, আর কোনো মেয়েকে পেলে না? তোমাদের ওই মেয়েটাকে পেতে হলো আমার ভাইয়ের বউ করার জন্য? কেন, ত্রয়ী খারাপ কিসে? সুন্দরী, শিক্ষিত, নম্র, ভদ্র, কাজে কর্মে সুনিপুণ। এগুলো দিয়ে তুমি কি করবে যদি একটা মেয়ের বংশ মর্যাদায় না থাকে? বাবা ছোটবেলায় মারা গেছে, মা ওকে ফেলে রেখে অন্যত্র বিয়ে করেছে। চাচারাও খোঁজ খবর নেয় না, এক প্রকার চালচুলোহীন মেয়েও। আর আমাদের সমাজে একটা মূল্য আছে, বংশমর্যাদা আছে, কত বড় বড় মানুষের সাথে আমাদের ওঠা বসা।
ওকে ঘরের বউ করে আনার পর যদি একজন এসে তোমাকে জিজ্ঞেস করে তোমার ছেলের বউয়ের বাড়ি কোথায়, বাবা কি করে, বংশমর্যাদা কি, তখন কি উত্তর দিবে? ফাহমিদা বেগম থেমে গেলেন। হাতের গয়নার বাক্সগুলো রাখলেন বিছানার উপরে। এভাবে তো তিনি কখনো ভেবে দেখেননি। মায়ের এমন থমকানো ভাব দেখে রিমা বুঝল ঔষধে কাজ হয়েছে। তার মাকে আর একটু ত্রয়ীর বিরুদ্ধে বিষিয়ে তুলতে পারলেই এই বিয়ে ভাঙা যাবে। মনে মনে শয়তানি হাসি হাসল রিমা। চোখে মুখে চিন্তিত ভাব ফুটিয়ে তুলে বলল, তাছাড়া মেয়েটা অপয়া অলক্ষী, নিজের আপন মানুষদের তো আগেই খেয়েছে, এখন এসেছে আমাদের বাড়িতে। ও আসার পর থেকেই বাড়িতে একটার পর একটা অঘটন লেগেই আছে। ভাইয়া দুইবার অ্যাক্সিডেন্ট করলো, পাঁচটা না 10টা না, একটা মাত্র ছেলে তোমার। আমি আর পর্ণা তো এক প্রকার অতিথি, আজ বিয়ে দিলে কাল শ্বশুর বাড়িতে চলে যাব। তুমি মা হয়ে এখন একটা অপয়া মেয়েকে সারা জীবনের জন্য তোমার ছেলের গলায় বেঁধে দিতে চাইছো, তার জীবনটা নষ্ট করে দিতে চাইছো মা? ফাহমিদা বেগমের হৃদয় কাঁপল। বংশমর্যাদার কথা তিনি আজ যুগে চিন্তা না করলেও অপয়া অলক্ষীর বিষয়টি ভেবে নিয়েছেন। কোনো মাই তাদের সন্তানের খারাপ চান না। ফাহমিদা বেগমও শিশের খারাপ চান না। তার উপর তিনি পুরনো দিনের মানুষ, কুসংস্কারে একটু বেশিই বিশ্বাসী। ফাহমিদা বেগম চিন্তিত হলেন, ত্রয়ীকে শীর্ষের সাথে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? বিয়ের পর যদি ছেলেটার কোনো বিপদ হয়? আবার তিনি এও ভাবলেন ত্রয়ী শীর্ষের পছন্দ, ত্রয়ীকে কি তার ছেলের থেকে আলাদা করা ঠিক হবে? ফাহমিদা বেগম কিছুটা ইতস্তত করেই বললেন, কিন্তু ত্রয়ীকে শীর্ষের পছন্দ। পছন্দ না চাই, তুমি চেনো ওই ত্রয়ীকে? ওকে যতটা ভোলা ভালা আর সহজ সরল মনে হয়, ও ততটাও সহজ সরল নয়। ভাইয়া ওকে পছন্দ করেনি। আমার তো মনে হয় ও ভাইয়াকে ফাঁসিয়েছে। গতকাল গভীর রাতে পানি খেতে বেরিয়েছিলাম আমি, তখন দেখি ও ভাইয়ার কক্ষে দরজার দাগ আছে, তবে ভাইয়া দরজা খোলেনি। ফাহমিদা বেগম অবাক হলেন। অবাক সুরেই শুধালেন, গভীর রাতে ও শীর্ষের ঘরের দরজা ধাক্কা দিচ্ছিল? হ্যাঁ, তাহলে আর বলছি কি, এমন করেই ও ভাইয়াকে ফাঁসিয়েছে। এর জন্যই ভাইয়া ওকে বিয়ে করতে চাইছে। ফাহমিদা বেগম গভীর চিন্তায় নিবদ্ধ হলেন। ত্রয়ীকে সে কখনো খারাপ দেখেনি। মেয়েটাকে যথেষ্ট নম্র, ভদ্র এবং মিষ্টিভাষী হিসাবে তিনি চেনেন। সেই মেয়ে যে শিষ্যকে ফাঁসাবে তেমন মনে হয় না। আবার রিমাকেও তো তিনি অবিশ্বাস করতে পারেন না। স্বভাবতই মানুষ বাইরের লোকজনের থেকে নিজের সন্তানদের অধিক বিশ্বাস করে। দুপুর গড়িয়ে বিকেলের দিকে ত্রয়ী পা ঝুলিয়ে বসে রয়েছে নিজ কক্ষের বিছানার উপরে। সেই সকালে অফিসে বের হয়ে যাওয়ার পর থেকে শিষ্যকে অনেকবার কল করেছে সে, কিন্তু লোকটা একটা কলও ধরেনি, আবার কেটেও দেয়নি। আজ দুপুরে বাড়িতে খেতেও আসেনি। হয়তো রাগে এসব করছে। ত্রয়ী ভেবে পায় না ওইটুকু বিষয় নিয়ে এত রাগ আসে কোথা থেকে। তারপর বিষয়টি নিয়ে সে মাপ চেয়েছে, বলেছে অমন কাজ আর করবে না। আর রাগ করেছে ভালো কথা, খাবারের সাথে কিসের রাগ? ত্রয়ী ঠোঁট উল্টালো। শিষ্যের জন্য চিন্তা হলো তার। লোকটা রাগে দুপুরে বাড়িতে তো খেতেই এলো না, বাইরে বা অন্য কোথাও খেয়েছে কিনা কে জানে। ত্রয়ী তার হাতে ধরে রাখা মোবাইলটা ঘেঁটে আবারও কল লাগালো শিষ্যের নাম্বারে। না, এবারেও কলটা ধরল না সে। ত্রয়ী আরও কিছুক্ষণ থম মেরে বসে রইল। শিষ্যের রাগ ভাঙানোটা জরুরি। লোকটা তার সাথে কথা না বললে, তার দিকে না তাকালে কেমন যেন ভালো লাগে না তার। বুকটা খালি খালি লাগে, কান্না পায় ভীষণ। এমন নানান বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ মেয়েটির মস্তিষ্কে ভীষণ আদুরে একটি বুদ্ধি খেলে গেল। শিষ্য এবং ত্রয়ী একে অপরকে ভালোবাসে এবং এই সত্যটা তারা উভয়েই বেশ ভালোভাবে জানে। তবে তাদের দুজনের মধ্যে এখনও অবধি সরাসরি মনের কথা প্রকাশ বা ভালোবাসার কথা প্রকাশ করা হয়নি। শিষ্য আদৌ প্রকাশ করবে কিনা কে জানে। তবে এই রাগ অভিমানের টানাপোড়েনে ত্রয়ী যদি নিজের মনের কথাটা শিষ্যের অভিমুখে প্রকাশ করে, তবে বিষয়টা কেমন হয়? অধিকাংশ ক্ষেত্রে পুরুষরাই তাদের প্রিয় রমণীর নিকট আগে নিজের ভালোবাসার কথা, নিজের মনের কথা প্রকাশ করে। ত্রয়ীর ক্ষেত্রে না হয় একটু ব্যতিক্রমী কিছু ঘটুক, সেই আগে ভালোবাসার কথা জানাক। এতে শিষ্যেরও রাগ ভাঙবে
আর তাদের সম্পর্কটাও একটু মজবুত হবে। ত্রয়ী তার মোবাইলের কিবোর্ডে হাত চালিয়ে লিখল, আমি আপনাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তবে মেসেজটা লিখলেও সে পাঠালো না, আবার কেটে দিল। এভাবে মেসেজ করে ভালোবাসার কথা প্রকাশ করা খুব সাধারণ একটি বিষয়। জীবনে প্রথম কাউকে ভালোবাসার কথা প্রকাশ করতে যাচ্ছে ত্রয়ী, তাও তার সব থেকে প্রিয় মানুষ, পুরুষ, স্বামী, স্বপ্নের পুরুষকে। একটু ভিন্ন কিছু না করলে হয় না। ত্রয়ী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে বসলো পড়ার টেবিলে। একটা কাগজ নিয়ে তাতে গোটা গোটা অক্ষরে লিখতে শুরু করলো,